চাঁদাবাজি এমনিতে বাংলাদেশের কালচার এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, চাঁদাবাজি মানলেই তার চাঁদাবাজি শব্দটা উচ্চারণ করলে এটা তারেক জিয়া, এটা বিএনপি, এরকম একটা সমর্থক মিনিং হয়ে গেছে। এরকম একটা অবস্থায় গতকালকে তারেক রহমান কন্টিনিউয়াসলি নির্বাচনী বক্তৃতা করে বেড়াচ্ছেন। তো কালকে একটা বক্তৃতায় তিনি যা বলছেন সেটা নিয়ে টিবিএস পত্রিকার একটা রিপোর্ট হচ্ছে, আমি সেই রিপোর্টের শিরোনামটা পড়ে শোনাচ্ছি। চাঁদাবাজি সমস্যার সমাধানে কঠোর আইন প্রয়োগ এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে চান তারেক রহমান। টিবিএস রিপোর্ট। ফলে বুঝতে পারতেছেন যেখানে তার নামে এরকম ধরনের মানুষের কাছে তার অর্থ, তার নামের, তার দলের নামের অর্থ দাঁড়িয়ে গেছে চাঁদাবাজি, সেখানে তিনি বলতেছেন জিরো টলারেন্স নীতি নেবেন। সাংঘাতিক কথা। কঠোর আইন প্রয়োগ করবেন এটা এই সমস্যার সমাধানে। তাহলে আজকের প্রসঙ্গটা এটা নিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়িয়ে গেছে এই জন্য, মানে যে পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করে, আমার কাছে এটা দেখে শুনে মনে হচ্ছে এটা কমপ্লিটলি একটা চাপাবাজি করেছেন। এটা হয় ইলেকশনের সময় বহুত কিছু নিয়ে প্রতিশ্রুতি দিতে হয়, একেবারে 100% মিথ্যা প্রতিশ্রুতি। এটা সেই ধরনের একটা চাপাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি কথা হয়ে গেছে। কেন এত নিশ্চিত হয়ে আমি বলতেছি কেমন করে? এই জন্য বলতেছি এতে চাপাবাজি করে, বকবাজি করে ইলেকশন করতে যাচ্ছেন, তাই প্রকাশিত হয়ে গেছে। খুব সম্ভবত জামাতের সুবিধা আছে এক্ষেত্রে একটা, তারা নিজেদেরকে তুলনামূলকভাবে সৎ দল, মানে এই লেভেলের একেবারে চান্দাবাজি লেভেলের অভিযোগ তাদের নামে এত করা কোনো নাই। দুই, তাদের আরেকটা বড় সুবিধা, তারা ডাইরেক্টলি কখনো ক্ষমতা ছিল না, মানে একক ক্ষমতায় তারা ছিল, এরকম না। তাহলে না থাকার সুবিধাও আছে কিছু। প্লাস তুলনামূলকভাবে 2001 সালের গভর্নমেন্টের সময় তাদের মন্ত্রীগুলোর বিরুদ্ধে সরাসরি ঘুষ চাঁদা নেওয়ার কোনো সরাসরি অভিযোগ কম পাওয়া গেছে। এটা নানান কারণ থাকতে পারে, আমি কোনো সার্টিফিকেট দিতেছি না, আমি জাস্ট ওভারঅল এই সম্পর্কে পাবলিক পারসেপশনটা কি তারই একটা ধারণা দিচ্ছি মাত্র। এনিওয়ে, তাহলে চাঁদাবাজির জন্য কঠোর আইন প্রয়োগ করবেন, জিরো টলারেন্স নীতি নেবেন, এই দিক একটু বেশি হয়ে গেছে না? এই কথা উনি কেমন করে বললেন? আমি কেন এটা এত সিরিয়াসলি বলছি তার একটা কারণ বলি আপনাদেরকে। আপনার দলটা কেমন হবে, দেশের চাঁদাবাজি কেমন থাকবে না থাকবে, এর মেলা ক্রাইটেরিয়া আছে যেগুলো দিয়ে বোঝা যায় আসলে। সবচেয়ে বড় ক্রাইটেরিয়া আমি শেষে বলবো, আগে অন্যগুলা বলতেছি। দেখেন, তারেক যে এমনভাবে দলটা গড়েছেন, এখনকার দলটা, মানে যে দলের উপরে তার মায়ের কোনো নিয়ন্ত্রণ নাই, আর এমনি তার মায়ের জীবনের শেষ দিকে দলের কন্ট্রোল পরিপূর্ণ তার হাতে এসে গেছে। সেই সময় যেখানে উনার কাছে একটা সময় এমন মেকানিজম ছিল যে প্রত্যেকটা ইউনিয়ন কমিটির সঙ্গে উনি ডাইরেক্ট কথা বলতে পারতেন, এমন মেকানিজম এখনো আছে। এখন আছে কিনা আমি জানি না, যখন লন্ডনে ছিল তখন ছিল এরকম। ডাইরেক্ট সুনির্দিষ্ট ইউনিয়নের সাথে কথা বলতেন এবং কন্ট্রোল করতেন তিনি না ডাইরেক্ট। এবং এটা নিয়ে একসময় মহা ঝগড়া হয়েছে, টুকু সিরাজগঞ্জের। তার পুরো সিরাজগঞ্জ তো বটে, আরো বড় এলাকাতেও নেতা, কিন্তু তারেক জিয়া যখন ডাইরেক্ট ইউনিয়ন পরিষদের কমিটির সাথে ডাইরেক্ট কথা বলেন, তখন তো বুঝতে পারেন এটার টুকুকে বড় নেতা, স্থায়ী কমিটির মেম্বার কিনা, এগুলো ম্যাটার করে না। তারেক জিয়া ডাইরেক্ট পৌঁছে গিয়েছেন একেবারে ইউনিয়ন কমিটিতে, এরকম তার সম্পর্ক। এইটার পরে কি হলো, যখন হাসিনার পতনের পরে এইবার যত কিছু কমিটি করা হয়েছে, এটা রেট বেড়ে গেছে। এই যে রেট, রেট কথার মানে কি? রেট কথার মানে হলো এখন কমিটি মেম্বার হতে গেলে কয়েক লাখ টাকা দিতে হবে। ওকে, তার মানে এই স্টাইলে, এই নিয়মের ভিত্তিতে তারেক জিয়া এবং গিয়াসউদ্দিন মিলে বিএনপি পরিচালনার কমিটি পরিচালনার সিদ্ধান্ত নিচ্ছেন। এটাই নিয়ম। ওকে, তাহলে এর ইম্প্যাক্ট কি হবে এখন? এর যেটা ইম্প্যাক্ট হবে, আপনি যখন নিয়ম বানাবেন, কমিটি হতে গেলে, কমিটি মেম্বার হতে গেলে আপনাকে চাঁদা দিতে হবে। ন্যাচারালি আপনি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলতেছেন একই সাথে, জেনে বা না জেনে, যে তার মানে তুমি এখন মেম্বার হয়ে যাওয়ার পরে তুমি এখন তোমার এলাকায় চাঁদাবাদের জন্য যোগ্য। পার্টি এটাই বলতে চাচ্ছে, মুখে স্বীকার করে বলুক আর না বলুক। ইভেন সেই সময় অনেক নেতাদের, আপনার যেমন অ্যানি বা
খায়রুল কবিরদের অনেক ঘরোয়া সভায় দেখা যাচ্ছে, সেখান থেকে ফুটেজ দেখা যাচ্ছে, বলে দিচ্ছে দেখো চাঁদাবাজি টাদাবাজি যাই করো, ধরা পড়লে কিন্তু পার্টি বহিষ্কার করে দিবে। অর্থাৎ তুমি এগুলো তোমার মতন করবা, নিজের রিস্কে, দায় তোমার। যদি ধরা পড়ো, প্রকাশ হয়ে যায়, যদি পত্রিকায় খবর হয়ে যায় যদি, তাহলে কিন্তু পার্টি তোমাকে বহিষ্কার করে দিবে। সো এইটাই যখন তারেকের তার দল গোছানোর নীতি, দল পরিচালনার নীতি, যে তোমাকে টাকা দিয়ে মেম্বার হতে হবে, কমিটির মেম্বার হতে হবে, কমিটির সাথে সম্পর্ক রাখতে হবে, তোমার নেতা হতে হবে টাকা দিয়ে। তাহলে আমি কি করে বলি জিরো টলারেন্সের চাঁদাবাজি নিয়ম বানাবো আমি? এটা হইলো, মিললো? আপনি এক হাতে বলতেছেন যে তোমাকে চাঁদা দিতে হবে, আর এক হাতে বলতেছেন যে না আমি জিরো টলারেন্স চাঁদাবাজির বিরুদ্ধে। তার মানে আপনি কোনোটাই সিরিয়াস না। আপনি আসলে যা বলছেন তা করবেন না। এই জন্য আমি বলছি বারে বারে যে এটার ভিতর দিয়ে একটা চাঁদাবাজির জায়েজ করাটা একটা বকওয়াজির বিষয় হিসেবে এটাকে পার করে দিতে যাচ্ছেন ইলেকশনের সময়টা আপনি। মানুষ এটি তো ধরে নিবে, আসলে না ধরে রাখার তো কোনো কারণ নাই। আরও আছে দেখেন, আমি যতটুকু শুনতেছি, কানে আসতেছি, এখন পার্টির খরচ খুবই বেড়ে গেছে, ইলেকশনের টাইমে তো আরও বাড়ে। এর একটা বড় খরচ দিতে হচ্ছে আব্বাসকে। আব্বাসের মুখ চোখের দিকে তাকালে বোঝা যায় এটা। শুধু ইনফরমেশন পেয়ে আমি সিদ্ধান্ত যাচ্ছি তা না। এটা নিয়ে তারেক আব্বাস একদিকে ক্ষুব্ধ, আরেকদিকে মনে করছে আচ্ছা এটা বিক্রি করে তাহলে তো এবার সরকার যদি গঠন হয়ে যায় তাহলে তুমি একটা বড় মন্ত্রী চাই বলবো। সেগুলো নিয়ে কথা হয়েছে, আই ডোন্ট নো। সো এগুলো সিমটম বলে না যে আপনি জিরো টলারেন্সের চাঁদাবাজি নীতির বাস্তবায়ন করতে চান। তাহলে বাস্তবতা একদিকে, আর আপনি কথা বলছেন আরেকদিকে। আরও আছে দেখেন, শুনলে অবাক লাগবে কারো কারো। ক্যাসিনো ব্যবসায়ী, হাসিনা আমলের শেষের দিকে ক্যাসিনো ব্যবসায়ী সম্রাট টাইপের, বা যারা ঢাকার যতগুলো ক্লাব আছে ফুটবল হ্যান ত্যান খেলাধুলার, প্রত্যেকটা ক্লাবে জুয়ার আসর বসে। ওই ক্লাবের জুয়ার আসর চালানোর জন্য আর একটা বাহিনী তৈরি হয়ে গেছিল, হাসিনারই লোক তারা। কোনো একটা কারণে তাদের সাথে হাসিনার প্রচন্ড ঝগড়াবাদী বাদাবাদী হয়ে যায়। বাদাবাদী হয়ে যাওয়ার কারণে তাদেরকে ধরে জেলে পর্যন্ত ঢুকানো নি। কতজনের যে একেবারে ন্যাংটা করে দেওয়া খবর তৈরি হয়ে গেছিল তার ঠিক নেই। আজীব ঘটনা হলো, তাদেরই একজন শামীমকে দেখা যাচ্ছে তারেকের মিটিংয়ে হাজির। এগুলো কি প্রমাণ করে? যে ক্যাসিনো ব্যবসায়ী বা এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের যারা জুয়ার ব্যবসা করে খায়, বাংলাদেশের যারা এই ধরনের লাইনে চলাফেরা করে এবং সবচেয়ে বড় মাফিয়া যারা, তারা যদি এখন তাদেরকে নিয়ে যদি তারেককে মিটিং করতে হয়, পাবলিক মিটিং, এগুলো কি সাইন আসলে? একই সঙ্গে আপনার শামীমও আপনার ওখানে যাবেন, তার সাজা হয়ে গেছে, তখন ছাড়া পেলেন কেমনি? গড নোজ না, আসলে আমরা সবাই জানি। তারেক যে কটা লোকের নাম দিচ্ছে ইউনূস সাহেবের কাছে, ইউনূস সাহেব তাদের খালাস দিয়ে দিচ্ছেন, সিম্পল হিসাব। এটা তো নতুন করে আর খুঁজে দেখার কিছু নাই। কিন্তু ওদেরকে আবার আপনি দলের ভিতরে নিতেছেন, গুরুত্বপূর্ণ লোক ভাবতেছেন, এটা কিসের সিমটম? এর সিমটম হলো যে আপনি এখনো আসলে চাঁদাবাজি ওদেরকেও করতে দিবেন, ওদেরকে দিয়ে তার কাজও করায়। তাহলে এই অবস্থায় এই জিনিসগুলার বলা, ইভেন সর্বশেষ যে চাঁদাবাজিটার জন্য একটা ছেলে খুন হয়ে গেল কারণ বাজারে, খুন হওয়ার পরে আমি অনুমান করছি সালাউদ্দিন সাহেবকে দিয়ে তারেক সাহেব বলাইছে। সালাউদ্দিন সাহেব বললেন এটা খুব বিচ্ছিন্ন ঘটনা, স্বেচ্ছাসেবক দলের কোন একটা লোক খুন হয়ে গেছে। পরে জানা গেল বিদেশে থাকে কোন এক খুনি তাদেরকে নির্দেশ দিয়ে খুন করেছে। সালাউদ্দিন তখন বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা, মানে হচ্ছে যে এটাকে ওনারা আমল করতে চাচ্ছে না। যদিও একই সঙ্গে আবার মির্জা ফখরুল আকার ইঙ্গিতে বলছেন না না না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, আমাদের দল লোক মারা গেছে, এটাও আছে, এই নাকি কান্নাও আছে সেখানে। এনিওয়ে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে কি, আপনার সবার আগের প্রবলেম তো আপনার দল খাড়া করার যে কাঠামো, বিএনপি নামে দলটা খাড়া করার যে কাঠামোগত পরিকল্পনা, সেখানে তো চাঁদাবাজি ঢুকে আছে, যে আপনি চাঁদাবাজি দিয়ে চাঁদা দিয়েই মেম্বার হবেন। তো এই নিয়ম চালু থাকলে দেশ থেকে চাঁদাবাজি তৈরি করা উঠানো
এটা খামোখা কথা বলা, এইসব কথা এটা তো কখনোই করবে না। ওকে, আসলে আমাদের মতন দেশগুলোতে যে চাঁদাবাজির প্রবলেম, ইন্ডিয়াতে কিন্তু এতটা না, এরকম না, অন্য রকম টাইপের। আমি তবু ইন্ডিয়ার উদাহরণ দিব না। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা খারাপ করা যায় কি করে, সমাধান করার কিছু অন্তত সমাধান নিয়ম নীতি বানানো যায় কি করে, তাই নিয়ে একটা তত্ত্বগত ধারণা দিব আপনাদেরকে, যারা সত্যি এরকম একটা চাঁদাবাজি মুক্ত একটা, না আবার পরিষ্কার করে দিই, চাঁদাবাজি একটা লেভেল পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ অ্যালাউ করে, জানে যে যারা রাজনীতি করতে আসে ওরাই বা চলবে কেমন করে। কিন্তু এইটার নামে আপনি যদি মৎসব লাগায় দেন, টু মাচ। আমাদের এখানে চাঁদাবাজি একটা বড় কারণ, কারণ দুইটা। একটা হলো গ্রাম থেকে শহরের লোক আসছে, এবার শহরের লোকটা এসে করবে কি, খাবে কি? এইবার আসেন, সে রাস্তার ধারে দোকান বসাতে চাইবে, করবে কিছু একটা করে করতে হবে। 10-20 হাজার টাকা কারো থেকে জোগাড় করছে, এবার একটা দোকান খুলে বসতে চাইছে ফুটপাতে। এখন এই ফুটপাত থেকে বসতে দিবে কে? এইসবকে কেন্দ্র করে একদিকে পুলিশের অত্যাচার, একদিকে এটার একটা চাঁদাবাজ না প্রোটেক্টর, চাঁদাবাজের কাজটা হয়ে যায় পুলিশের চাঁদাটা পুলিশকে দিয়ে সে নিজে একটা কমিশন নেওয়া, ফলে ওখান থেকে তৈরি হয় এক ধরনের চাঁদাবাজি। এবং এইটা যখন যেই দল ক্ষমতা থাকে সে দল নেয়, ও যখন চলে যায় তখন পুরো জিনিসটা হয় ওই ছেলেটাই দল ট্রান্সফার করে, অথবা ওই চাঁদাবাজিটা নতুন দলের কাছে চলে আসে। এটা একটা বড় কারণ। কিন্তু এর চেয়ে বড় চাঁদাবাজির জায়গাটা হলো যেটা আমরা তুলনা করে দেখতে পারি তারা কি করে তাড়াইছে। সেই দেশগুলোর নাম আমি বলবো যেগুলো বেশিরভাগই আসিয়ান মেম্বার মানে একদম ইস্টার্ন সাইডে, সবচেয়ে ইস্টার্ন সাইডে হলো পূব দিকে হলো জাপান, জাপানের পরে মাঝখানে নদী আছে, সমুদ্র আছে, চীনা, এরই প্যারালাল যে কটা দেশ আমরা বলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ব্রুনাই না রাজতন্ত্র দেশ, আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, এই তিনটা দেশ, এই তিনটা দেশের ডেভেলপ, কিছুটা কোরিয়ান, এই তিনটা দেশের ডেভেলপমেন্ট অদ্ভুত, আমাদের সঙ্গে মিলবে না। কেন? প্রথম কারণ হলো ওইসব দেশে মিলিটারি গভর্নমেন্ট ছিল পুরা 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 60s, 70s, 80s, 90s পর্যন্ত মিলিটারি গভর্নমেন্ট ছিল। কেন? কারণ এর অপোজিট ছিল আসলে কমিউনিস্টরা, কিন্তু আমাদের মতন কমিউনিস্ট না ওরা। ওখানে দেশে কমিউনিস্ট মানে আন্ডারগ্রাউন্ড, সশস্ত্র, আন্ডারগ্রাউন্ড এবং সশস্ত্র। তাহলে বন জঙ্গলে থাকা এক ধরনের কমিউনিস্ট, আর আমেরিকার নেতৃত্বে মিলিটারি গভর্নমেন্ট, এই ছিল তাদের ফেনোমেনা। এক্সেপশন ছিল মালয়েশিয়া। কেন এর সাথে চাঁদাবাজি কি সম্পর্ক? এইবার আসেন, ফলে ওরা ওদের ক্যাপিটালিজম করার সময় আমাদের মতন বাধা পায় নাই কমিউনিস্টদের, ওদের ওখানে কমিউনিস্টরা তো গ্রামে, শহরের লোকের সাথে সম্পর্ক নেই। ফলে ওদের এখানে যতগুলো আপনি এই এলাকার ইংলিশ সিনেমা পাবেন সবগুলোতে কিন্তু এই মারামারি টাইপের ঘটনা দেখবেন, মাফিয়া টাইপের লোক দেখবেন, ক্যাসিনো আছে দেখবেন। তারা যে কাণ্ড করে জিনিসটা থামাইছে, এবং বেশ কিছুটা হংকংয়ের সিস্টেম দেখেন বাজারের ব্যাপারে। বাজারের ব্যাপারে মূল সমস্যা কি হয়? গ্রামের যে পণ্যটা ওটা শহরের বাজারে অ্যাভেলেবল করতে গেলে আপনি যখন এই বাজার সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেমটা নিজে না তৈরি করে দেবেন সরকারি উদ্যোগে, সরকারি উদ্যোগ শুধু করলে হবে না, সরকারি নিয়ম নীতি বিধি করে দিতে হবে, ততই ওটা আপনি নিজে যদি গড়ে উঠতে চায়। আপনার মহাস্থানগড়ে, বগুড়ার মহাস্থানগড়ে যদি ওই এলাকার সমস্ত কৃষিজাত পণ্য ওখানে জড়ো হবে, মেন হাট ওটা, ওখান থেকে নিয়ে আসবেন আপনি একটা কারণ বাজারে। এইবার রাস্তায় চাঁদাবাজি হবে, আর এই যে দুটা বাজারের সিস্টেম, এইগুলা সিস্টেম যদি আপনি যখন প্ল্যান করে না গঠিত করে দিবেন, তখন এটা চাঁদাবাজি বিরোধী বড় হবে। তাহলে এই কাজে সবচেয়ে দক্ষ দেখাইছে আসলে চাইনিজরা লেট কামার ক্যাপিটালিজমে, কিন্তু তারাও এই নিয়ে একটা নিয়ম দেখাইছে যে সরকারি কায়দা করে যদি নিয়মটা বানানো দেওয়া যায়। আর সরকারি কায়দা করার উপায়টা হলো, একটা হলো কন্ট্রোল নিজের থাকতে হবে, আর একটা হলো যে বাজারে এই ব্যবসায়ীদের কমিটি বানিয়ে দিতে হবে। এই দুইটার ভিতরে সরকারি সিদ্ধান্তটা বাস্তবায়ন করবে কমিটির ভিতর দিয়ে, আর খুবই কঠোরভাবে ব্যবহার করবে এটা। এই দেশগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন যেগুলোর কথা বললাম, এগুলো সব দেশে কিন্তু এভাবে তৈরি হয়েছে। সোশ্যালজিক্যাল স্টাডি যারা করতে যায় তার এই জায়গাকে দেখে আনতে পারে। ইভেন একালের চায়নারও বাজার ব্যবস্থা এভাবে তৈরি হয়েছে। সো কৃষি পণ্যকে বাজারে আনবেন কেমন করে, ডিস্ট্রিবিউশনের ভিতরেই চাঁদাবাজিটা আছে।
এই জায়গায় যদি ঠিক মতন মনোযোগ দিয়ে একটা স্টাডি করে নিয়ম বের করতে পারেন, তারেক জিয়া যদি সাহসী হয়ে থাকেন তাহলে তাকে এই ধরনের একটা কাজ করতে হবে। আছে সাহস? না থাকলে কি হবে? আপনি একটা বকওয়াজি হবে আসলে। চাঁদাবাজির বকওয়াজি। থ্যাংক ইউ।